ইউটিউবে একটা সিনেমা দেখছিলাম। পুরনো মিশরকে ধরার চেষ্টা করা হয়েছে। সেই সময়টাকে ধরা হয়েছে যখন পিরামিডগুলো তৈরি হচ্ছে, স্ফিংস তৈরি হচ্ছে, সবই অসম্পূর্ণ বা অর্ধনির্মিত। তাদের ঘিরে বাঁশের বা লোহার কাঠামো বাঁধা হয়েছে। ড্রোন শটে দূর থেকে বা কাছে গিয়ে সেই নির্মাণকে দেখানো হচ্ছে। আজ থেকে 100-150 বছর আগের আমাদের শহরেও যদি এভাবে ফিরে যেতে পারতাম। কোনো শহর বা অঞ্চলকে চেনা যায় কিভাবে? না, কোনো বুদ্ধিমান, শিক্ষিত, সচেতন মানুষ চিনবেন কেমন করে তা বলছি না। তারা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তাদের চোখে কিছু না কিছু বৈশিষ্ট্য ধরা পড়বেই। এছাড়া তাদের সংখ্যাও তো সমাজে বেশি নয়। সে শহর বা অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ বা বাইরে থেকে আসা তুলনায় কম শিক্ষিত বা লেইম্যানরা, যারা সব সমাজেই গরিষ্ঠ, কি দেখে বুঝবেন যে এ শহর বিশিষ্ট? মোদ্দা কথা, অন্য শহর থেকে এ শহরকে তারা আলাদা করবেন কি করে? কোনো রকম বাড়তি চেষ্টা না করেই, অর্থাৎ যা ধরা পড়বে বিনা চেষ্টাতেই। আরও সহজ করে বললে বলা যায়, আরামের পেছনে ছুটতে থাকা এই ধৈর্যহীন দ্রুতগতির সময়ে যে বৈশিষ্ট্য প্রায় চোখে এসেই ধরা দেবে। সাধারণ মানুষের সেই ঝটিকা সফরে একই সঙ্গে স্থায়ীও থাকবে যে ছবি। আবার হতেও পারে যে এ শহর আদৌ বিশিষ্ট নয়, তবুও একটা না একটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় বইকি। তার স্বাক্ষর ইতিহাসের পাতায় না থাক, বর্তমানের হাতায় তো থাকতেই পারে। নতুন কোনো তরুণ, ঝাঁচকচকে পার্ক, আধুনিক অট্টালিকা, গগনচুম্বী মন্দির, মসজিদ, গির্জা, ইন্ডিয়ান বা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট। শহর শান্তিপুরকে এমন আধুনিক কোনো সৃষ্টির হাত ধরে চেনা যায়? হ্যাঁ, শপিং মল হয়েছে, বিখ্যাত কিছু বস্ত্র দ্রব্য বিপণীর শাখা খুলেছে। সেই অর্থে আধুনিক না হলেও রেস্টুরেন্টের সংখ্যাও দিনে দিনে বাড়ছে। কথা হলো, এ দিয়ে কি অন্য শহরের থেকে আলাদা করা যায়? যাবে? এই সমস্ত মল, বিপণীর আউটলেট তো এখন পার্শ্ববর্তী ছোট বড় সব শহরেই এসে গেছে বা দ্রুত এসে যাবে। এ শহরের তাঁত শিল্প, তার মধ্যমণি শাড়ির হাট বাইরের মানুষকে অবশ্য টানছে। একই সঙ্গে হস্তচালিত তাঁত তার কৌলিন্য হারাচ্ছে। বাইরের পণ্য, যা এ শহরজাত নয়, এ অঞ্চল মুখ্যত তারই বিপণন কেন্দ্রে পরিণত। তাই সব মিলিয়ে ঠিক আলাদা হওয়া গেল কি? তাহলে পড়ে থাকলো ইতিহাসের পাতা। কেউ কেউ খুলে দেখেন, কিন্তু সবাই নন। সে পাতায়, আচ্ছা, সে ইতিহাসকে চট করে দেখা যাবে কেমন করে? প্রাচীন গ্রন্থাগার, সংগ্রহালয়, সাহিত্য পরিষদ বা পুরাণ পরিষদে গিয়ে। তা কি কারোর ঝটিকা সফরে শুধু চোখের দেখায় বুঝে নেওয়ার বিষয়? তা কি সংখ্যাগরিষ্ঠের হাতের নাগালে? প্যান্ডেল হপিং করে দেখে নেওয়া যাবে? ইতিহাসের সর্বজনীন প্রমাণ যদি সত্যি না দিতে পারি, তাহলে সেই মানুষটা তার পাড়ায়, তার শহরে, তার গ্রামে, তার জায়গায় গিয়ে বলবে, শ্যামবাজারের কাছে ভালো মোমো পাওয়া যায়, বাইপাসের ধারে ভালো চা পাওয়া যায়, ডাকঘর মোড়ে রুমালি রুটি ও পিৎজা পাওয়া যায়, আর মাঝে মধ্যে প্রসেশন যায়, খেতে খেতে দেখতে বেশ ভালোই লাগে, ইত্যাদি ইত্যাদি। এই আধুনিক সময়ে এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। এও কোনো শহরের বৈশিষ্ট্য হয়ে উঠতেই পারে। ব্যাংককে গিয়ে অন্য কিছু দেখুন বা না দেখুন, রকমারি থাই কুইজিন টেস্ট করবেন না তা কখনো হয়? গোটা শহরটাই যেন একটা আস্ত রেস্টুরেন্ট, সঙ্গে ফ্লোটিং মার্কেট ও ভাইব্রেন্ট নাইট লাইফ তো আছেই। আবার কোনো কোনো শহরের একটা দুটো গলি শুধু এই কারণে বিখ্যাত। কলকাতার ডেকেস লেন, পুরাতন দিল্লির চাঁদনি চক, মুম্বাইয়ের গিরগাঁও চৌপট্টি বিচ, লাহোরের গোয়ালমান্ডি, ওসাকার দোতনবাড়ি। বইমেলায় যেমন বইয়ের চেয়ে খাবারের স্টলে ভিড় থাকে বেশি, ফুলমেলায় যেমন ফুলের চেয়ে ফুড কোর্টে পা পড়ে বেশি, তেমনি খাওয়া দাওয়া আর কেনাকাটার হিড়িকে শহরের আদি বৈশিষ্ট্যচ্যুত হওয়ার সুযোগও থাকে বেশি। কিংবা জামা কাপড় সহ বিভিন্ন দ্রব্য বা স্মারক কেনাকাটার জন্য বিখ্যাত হয়ে উঠেছে কলকাতার ধর্মতলা, নৈনিতালের ম্যাল রোড, লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট, সাংহাইয়ের 6 কিলোমিটার দীর্ঘ নানজিং রোড, যেখানে প্রতিদিন 10 লক্ষ ক্রেতার পা পড়ে। কর্মসূত্রে বা পর্যটনের কারণে সেখানে গেলে বিচিত্র খাওয়া দাওয়া
রোজকার ভাত, ডাল, রুটি, সবজি, আমিষের বাইরে, আর কেনাকাটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এসব আলোচনায় আমাদের শহর বিশেষ কিছু দাগ কাটতে পারল কি? এ লড়াই আধুনিক সময়ের রোজকার লড়াই। শেয়ার বাজারের মতো কে কখন কাকে পিছিয়ে দেয় কেউ বলতে পারে না। তাহলে বিশিষ্ট হওয়ার, অন্যদের থেকে আলাদা হওয়ার আর কি উপায়? পাহাড়, সমুদ্র, অরণ্য সমন্বিত প্রাকৃতিক সৌন্দর্যও আমাদের নেই যে তাকে আঁকড়ে ধরব। তাহলে হ্যাঁ, একটা কথা অবশ্য এখনো বেঁচে পড়তে আছে, শহরের আকাশে বাতাসে এখনো ঘুরপাক খায় শুনি। সে পাক কবে ঘোঁত খেয়ে থামবে তা অবশ্য জানি না। মুখে কলমে দিব্যি সচল, 1000 বছরের পুরনো জনপদ। বায়বীয় না প্রমাণ কিছু আছে? একটা নদী বয়ে গেছে পাশ দিয়ে, তো সে নদীর বয়স সভ্যতার চেয়েও বেশি বটে, কিন্তু বাইরে থেকে তা বোঝা যায় কি? হ্যাঁ, জল যে সব সময়ই নতুন। সাধারণ মানুষ বা লেইম্যানদের চোখে কিছু ধরা পড়বে কি? এভারগ্রিন হওয়ার কারণে তাই নদীবাদ। বরং তার পাশে সভ্যতা গড়ে উঠেছিল কিনা সেটাই দেখার। বিস্তৃত, উল্লেখযোগ্য সভ্যতা তো স্বাচ্ছন্দ্যেরই নামান্তর। উর্বর জমি, পর্যাপ্ত জল, উন্নত পথ ঘাট, পয়ঃপ্রণালী, চাষাবাদ, কুটির শিল্প, ভাবপ্রকাশের উপযুক্ত ভাষা, পাঠশালা, পাঠাগার, মন্দির, মসজিদ, গির্জা, জলবায়ু পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাসস্থান প্রভৃতি। এর মধ্যে তালিকার শেষের নিদর্শনগুলো বিশেষভাবে দর্শনযোগ্য, কারণ তাদের একটা নির্দিষ্ট আকার আছে, রং আছে। সেই অনুচ্চারিত ঢিলে ঢালা সময়ের নিরিখে, যেখানে মলিন গ্রাম্য আবহে দূরে দূরে অতি ধীর লয়ে এক আধটা করে শহরের জন্ম হচ্ছে, সেখানে সকলের কাছে সে আকার নতুন, বিচিত্র ঠেকবে তা বলাই বাহুল্য। লেইম্যান তথা সর্বস্তরের পর্যটকদের কাছে ধরা পড়বারই কথা। অতএব তার কিছু স্পেসিমেন এখনও বেঁচে পড়তে থাকলে কথা হোক, না থাকলে থাক। সেকেন্ড ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি, সামনে শুধু দার্জিলিং, দি ওল্ডেস্ট। ওই মধ্য ঊনবিংশ শতকে সমতলে মুষ্টিমেয় কিছু প্রতিপক্ষ ছাড়া গোটা বঙ্গদেশে, অধুনা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলিয়ে, এমন বিস্তৃত এলাকা জুড়ে আর কোথাও এমন শহর শহর ব্যাপার ছিল? শান্তিপুরের গায়ে গায়ে পুরসভা হয় উত্তরপাড়া, তার 11 বছর বাদে ঢাকা, ঢাকার পরের বছর শ্রীরামপুর, শ্রীরামপুরেরও 11 বছর বাদে কলকাতা, শেষোক্ত দুইয়ের মাঝে বীরনগর। এর বেশি জানি না। না জানলেও বোঝা যায় একটা নির্দিষ্ট পূর্ব পরিকাঠামো না থাকলে, অর্থাৎ বর্ধিষ্ণু ঘরবাড়ি, ওই সময়ের প্রেক্ষিতে রাস্তাঘাট, শিক্ষা ও সংস্কৃতি চর্চার পরম্পরা প্রভৃতি বহু আগে থেকেই না গড়ে উঠলে বা সে সম্পর্কে জনমানুষের সম্যক ধারণা না থাকলে শহর শান্তিপুর ব্রিটিশদের খুঁতখুঁতে বাছাইয়ে স্থান পেত না। তার দরুন যা বেঁচে থাকতে পারে, ধরুন 300-400 বছরের বাড়ি সৌধ, মুখে মুখে হয়ে আসা পুজো, আচার অনুষ্ঠানের সুনির্দিষ্ট প্রথা, পুঁথিপত্র, বই, তাও যদি ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে থাকে, তখন 200-250 বছরের কিছু দিয়ে প্রমাণ করতে হবে। এও যদি ধীরে ধীরে শেষ হওয়ার পথে হাঁটে, তখন 150 বছরের কিছু দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে শহরটার বয়স বাড়ছে না কমছে? শুধু মুখে মুখে বয়স ধরে রাখা যায় না, পেছনে প্রমাণ রেখে যেতে হয়। সে প্রমাণ ছিল বই কি, সাধারণের চোখে পড়ার মতোই ছিল। একই সঙ্গে পর্যটকদের ক্যামেরাবন্দি হওয়ারও ছিল। কি? আগেই কথা হলো, যা বড়সড়, অন্যরকম, স্পষ্ট, প্রতীয়মান। পৃথিবীর সব গ্রাম শহরকে এক ঝলকে চিনবার সহজতম উপাদান, পরিভাষায় যাকে স্থাপত্য বলে। দীর্ঘস্থায়ী, পর্যাপ্ত, অবায়বীয় প্রমাণ। ফেলে আসা সময়ের বাসস্থান, উপাসনা স্থল, নাটমন্দির, স্নানাগার বা ইদারা, বিদ্যালয়, গ্রন্থাগার, নাট্যমঞ্চ বা অ্যাম্ফি থিয়েটার। এর মধ্যে বাসস্থান বা ঘরবাড়ি কোনো অঞ্চলের সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকে এবং সেখানকার সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সচ্ছলতারই ইঙ্গিত দেয়। পৃথিবী জুড়ে পর্যটকদের বড় অংশ ঘুরে বেড়ান সেই সব স্থানে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে, ঐতিহাসিক নিদর্শন, আঞ্চলিক ঘরানার স্থাপত্য আছে। অর্থাৎ হয় প্রকৃতির কাছে, নয় অতীতে ফিরে যাওয়া আছে। কেন? যে মানুষের স্মৃতি আছে সেই তো ভালোবাসে, আবেগতাড়িত হয়, সৌন্দর্যের পেছনে দৌড়ই। রোজকার প্রতিযোগিতাময় শ্বাসরুদ্ধ জীবন থেকে সাময়িক বিশ্রাম পেতে, নিজেকে রিজুভিনেট করতে, দুদণ্ড শান্তি পেতে প্রায় নিরুপদ্রব স্মৃতি
যার উপরিভাগ সহ বড় অংশে সুখ ও সুখতাড়িত বেদনায় ভরা আর সদা সহনশীল প্রকৃতির কাছে যান। বারাণসীর এক একটা গলির বয়স 2000-2500 বছর। 4000 বছরের পৃথিবীর অন্যতম প্রাচীনতম শহর ঘন ঘন সংস্কারে কি ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে? পৃথিবীর প্রথম নগর কন্টিনিউয়ালি ইনহ্যাবিটেড সিটি জেরিকোকে ঘিরে থাকে 9000 বছরের সেই প্রাচীরের কিয়দংশ অবশ্য এখনও টিকে আছে। উত্তর কলকাতার গোলাপি গা আর সবুজ দরজার বাড়িগুলো জীর্ণ হতে হতে কি প্রমোটিংকে নিশ্চিত করছে? অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত পোল্যান্ডের ওয়ার্স শহর বেঁচে যাওয়া কিছু পুরনো ছবি দেখে দেখে নিজস্ব স্থাপত্য রীতি ও সৌন্দর্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এবার আমাদের শহরে ফিরি। কোনো একটা রাস্তা বেছে নেওয়া যাক। ভারতমাতা মোড় থেকে গুলবাজ গোষ্ঠীর মোড়, শহরের নামমাত্র অংশ। দেখা যাক শতাব্দী প্রাচীন বাড়ি আর একটু বিশেষিত করলে কড়ি বর্গা খড়খড়ি বাড়ির কিছু অবশিষ্ট আছে কিনা। কেবি প্রামাণিক স্ট্রিট যেখানে এসে মিশছে সেখান থেকে রবীন্দ্র স্ট্যাচু পর্যন্ত বাঁদিকের ডান দিকের প্রায় সব বাড়ি সেই ঘরানার। এবার গুলবাজ মোড়ের দিকে মুখ করে রাস্তায় দাঁড়ালে বাঁদিকে পড়ে এক দোতলা বাড়ি। ওপরে তার প্রায় পিলারহীন দরাজ ব্যালকনিটি বিংশ শতকের প্রথম ভাগে গড়ে ওঠা সেই পূর্ত দপ্তরের বাংলো বাড়ি বা দক্ষিণ কলকাতার ভবানীপুর টালিগঞ্জ অঞ্চলের উত্তর কলকাতা ঘরানার খানিক আধুনিক রূপ। ডানদিকে অর্ধচন্দ্রাকৃতি সোসাইটি বিল্ডিং, ছাদের রেলিংয়ে বিরল রাজকীয় পঙ্খের ফুল ফুল সাজ। বাঁদিকে সুউচ্চ লাহিড়ি বাড়ি, সামান্য তফাতে প্রায় একই রকম উঁচু সেন বাড়ি। সে বাড়ির সামনেই অর্থাৎ রাস্তার ওপারেও উচ্চতা, বলতে চাইছি বর্ধিষ্ণুতার ঘনঘটা। হাঁটতে হাঁটতে দেখি বাঁদিক ডানদিক জুড়ে শুধুই শান্তিপুরের আঞ্চলিক ঘরানার অনুপম স্থাপত্য। আজ থেকে 80-100 বছর আগে এই রাস্তার দুধারে কোনো ফাঁকা জায়গা ছিল না। এমন একতলা দোতলা তিনতলা বাড়িতেই ছিল ঠাসা। সব বাড়িরই বয়স কমপক্ষে 150 থেকে 200 বছর, কোনোটা তারও বেশি। কিছু অবশিষ্ট এখনও আছে, কিছুর আধুনিকীকরণ হয়েছে, কিছু পোড়ো হতে হতে নিশ্চিহ্ন হয়ে মাটিতে মিশেছে। তার চিহ্ন না রেখেই সেখানে হাল আমলের বাড়ি উঠেছে। অঞ্জলি ভট্টাচার্যের একই বয়সী বাড়ির সামনে দাঁড়িয়ে দেখছি আরও কিছুটা এগিয়ে বাঁক নিচ্ছে রাস্তা। সে বাঁকের আগে পড়ে বাঁদিকে ডান দিকে বেশ কিছু পুরনো বাড়ি আছে, দীর্ঘ ব্যালকনির বাড়িও। আমি আর এগোলাম না, আশপাশের কোনো অলিগলিতেও ঢুকলাম না, কথাও বাড়ালাম না। পাঠক মাত্রই বুঝে গেছেন এই অঞ্চলের বর্ধিষ্ণু চেহারাটা। এমন করে শহরের আরও অনেক রাস্তায় গিয়ে পড়লে এরকম ছবি এখনও দেখা যায়। তার কিছু গেছে, কিছু আছে। শুধু কল্পনা করুন, আজ থেকে 150 বছর আগে আপনি ফিরে গেছেন এই শহরেরই কোনো এক রাস্তার মোড়ে। দুধারে সারি সারি দাঁড়িয়ে আছে প্রায় একই স্থাপত্যের বাড়ি, হলুদ বা লাল রঙা, একতলা দোতলা বা তিনতলা। আচমকা মনে হতে পারে ইটালিয়ান রোম, মাল্টিস ভ্যালেট্টা বা স্প্যানিশ সেভিয়ার রাস্তায় দাঁড়িয়ে আছেন বুঝি। হাঁটতে হাঁটতে গিয়ে পড়লেন আরও একটা রাস্তার মোড়ে, সেখানেও এক ছবি। এই ছবিটা যদি এখনও থেকে যেত, আপনি দেখতেন আপনার পাশে দেশি বিদেশি পর্যটকের ভিড়, সঙ্গে গাইড। তিনি হিন্দি বা ভাঙা ভাঙা ইংরাজিতে বোঝাচ্ছেন কোন বাড়ির কত বয়স, সে বাড়ি নির্মাণের উপাদান বৈশিষ্ট্য। চোখের পলক না ফেলে কেউ একবার গাইডের দিকে তাকাচ্ছেন তো একবার বাড়ির দিকে। কেউ একটু এগিয়ে নানা অ্যাঙ্গেল থেকে তাকে ক্যামেরাবন্দি করছেন। গাইড সহ সেই দল জায়গা ছাড়লে আর এক দল এসে উপস্থিত হচ্ছে। এখন তো বিজ্ঞাপন নির্মাতা বা চলচ্চিত্র পরিচালক প্রযোজকরা বিদেশের এমনই কোনো শহরকে বা নিদেন পক্ষে এদেশের উত্তর কলকাতার গলিকে বেছে নিচ্ছেন ব্যাকড্রপ হিসেবে। প্রয়োজনে কখনো কখনো স্টুডিওই হুবহু সেটও বানিয়ে নিচ্ছেন, বা পুনের কাছে ডেকান প্ল্যাটোতে লাভাসা নামে সত্যিকারের এক টুকরো ইটালিয়ান শহর নামিয়ে ছাড়ছেন। প্রাকৃতিক দ্রষ্টব্যগুলোকে বাদ দিলে গোটা পৃথিবীতে পর্যটকদের পা পড়ে সবচেয়ে বেশি কোথায়? হ্যাঁ, নিউ ইয়র্ক, দুবাই, ব্যাংকক, হংকং, কুয়ালালামপুর, সিঙ্গাপুরের মতো অত্যাধুনিক শহরেও পা পড়ে। সেখানে ভ্রমণসূত্রের চেয়ে কর্মসূত্রে মানুষের আনাগোনা বেশি। সেই সঙ্গে তাঁদের আকাশ ছোঁয়া স্কাইক্র্যাপার্স, কৃত্রিম পার্ক, চিড়িয়াখানা, রকমারি খাদ্য পানীয়, নাইট লাইফ, পার্টির প্রতি আকর্ষণ বেশি যাঁদের। হাতে কোনো উপরোক্ত কয়েকটা আধুনিক শহর বাদ দিলে পর্যটকদের সবচেয়ে বেশি পা পড়ে ট্র্যাডিশনাল ইতালিতে, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ড বা মধ্যপ্রাচ্যে। রোম, ভেনিস,
ফ্লোরেন্স, লিসবন, ভিয়েনা, আমস্টারডাম, বার্ন, প্রাগ, বুদাপেস্ট, ইস্তানবুল, জেরুজালেম, পেত্রা, কায়রো, দামাস্কাস, প্যারিস বা লন্ডনে। এমন নয় যে প্যারিসে গিয়ে সবাই আইফেল টাওয়ারের নিচে বসে থাকেন। দেশ বিদেশের পর্যটকের দল বেশিরভাগ সময়ে পায়ে হেঁটে সারি সারি মধ্যযুগীয় প্রাসাদোপম বাড়ির অলিগলি চষে ফেলে, কিংবা ছোট্ট টিলার গায়ে শিল্পীদের আড্ডার দেশ মমার্তে বসে পাখির চোখে গোটা শহরটাকে দেখে। অথবা ভেনিসে ঠিক থেকে গন্ডোলার ভিড় কাঁধে নিয়ে খাঁড়ি পথে ভেসে হাঁ করে দেখে পায়ের কাছে জল থই থই রংচটা হলুদ আর গোলাপি রঙা ঠাসপুনোর বাড়ি। মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড দেখতে একদা তাঁরই হেঁটে যাওয়া ফ্লোরেন্সের কবলস্টোন রাস্তায় পা রাখে, কিংবা ডিঙি নৌকায় ভেসে কেমব্রিজের ছোট নদী রিভার ক্যাম ধরে দেখে নেয় বহু শতাব্দী প্রাচীর কিংস কলেজ, সেন্ট জনস কলেজ, ট্রিনিটি কলেজ, স্বল্প দূরত্বে নিউটন বিজড়িত অ্যাপেল ট্রি। ব্রাজিলের গরিব সালভাদোরের ওল্ড টাউনে প্রবেশ করে বিমুগ্ধ হয়ে তাঁরা দেখেন প্রায় একই মাপের পর্তুগিজ স্থাপত্যের বসতবাড়িগুলো নানা রং মেখে পাশাপাশি দাঁড়িয়ে, হালকা নীল, হালকা সবুজ, ক্রিম, লালচে গোলাপি, আকাশি, ল্যাভেন্ডার রঙগুলো হাতে হাত ধরে ঢেউ খেলানো জমির ওপর উঁচু নিচু হয়ে দাঁড়িয়ে। বার্ন সিটি সিয়েনা কোনোদিন পুড়ে যায়নি। সেই অঞ্চলের মাটি, তার রং, তার টেক্সচার যে ছবিটা এঁকে দিয়েছে সেই জন্মকালে, তাই বংশ পরম্পরায় জরুলের মতো রয়ে গিয়েছে শহরের গায়ে। যা অন্যরকম, যা নিজস্ব, যে লৌকিক, তাকে বাঁচিয়ে রাখা একই সঙ্গে অনেক বেশি প্রাকৃতিক। এমনকি উপনিবেশিক কারণে অন্য দেশীয় সংস্কৃতি, স্থাপত্য আলাদা করে জায়গা করে নিয়েছে পর্যটন মানচিত্রে। উত্তর আমেরিকার নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার্স বা দক্ষিণ আমেরিকার কার্টাজিনের স্প্যানিশ কলোনি সেই শহরের সবচেয়ে পর্যটক প্রিয় স্থান। এখানকার ব্রিটিশ নিদর্শনগুলো এদেশীয় আবহাওয়া জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ হতে পারে গ্রিসের পারস মাইকানাস বা ইতালির ক্যাপ্রি পসিটানো। বলাই বাহুল্য, এ ধরনের শহরের ঐতিহ্য, স্থাপত্য, রং, সেই পুরসভা, জাতীয় প্রশাসন ও নাগরিকদের যথার্থ শিক্ষা, সৌন্দর্যবোধ, সক্রিয় অংশগ্রহণ ও বোঝাপড়া ছাড়া শয়ে শয়ে বছর ধরে বজায় রাখা সম্ভব নয়। আর এই ইউনিকনেসের জন্য বিদেশি মুদ্রাও কম উপার্জন হয় না সে দেশগুলোর। এই পরম্পরা ধরে রাখবার চর্চা, আলোচনা, গবেষণা তথা বিজ্ঞান নির্ভর তথ্যাদি আদান প্রদানও দিব্যি চলে নিজ দেশের গ্রাম, শহর বা প্রতিবেশী দেশগুলোর মধ্যে। এমনটা যদি আমাদের দেশে, আমাদের শহরেই হতো। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি আর একটা শান্তিপুরের সন্ধানে। কি আশ্চর্য, প্রায় পেয়েও গেছি। সেটা স্পেনে। সেখানকার বাড়িগুলো আমাদের এখানকার বিগ্রহ বাড়িগুলোর মতো শান্ত, সমাহিত, উত্তেজনা নেই কোনো। বাড়ির রং প্রায় আমাদের মতো হলদেটে, তবে আরেকটু হালকা, আরেকটু মোলায়েম। লাল বর্ডার, সবুজ জানালা দরজা, দেওয়াল ম্যাট ফিনিশড। আমাদের গায়ে যেমন পুরোটাই মাটি, ওদেরও মাটি, তবে সামান্য সিমেন্ট মিশেছে। ওদের সঙ্গে আমাদের মৌলিক ফারাক, ওরা স্থাপত্য ঐতিহ্যকে অনেকটাই বাঁচাতে পেরেছে, আর আমরা নীরব দর্শক হয়ে নির্লিপ্ত চোখে সে ঐতিহ্যের ডাই ডাউন দেখে যেতে পেরেছি, এখনও পারছি। এ ধ্বংস থামানোর কোনো উপায় আছে কি? যা বেঁচে আছে তাদের হুবহু সংস্কার হোক। যা রিনোভেটেড হয়েছে বা নিশ্চিহ্ন হয়েছে তাদের বাড়ির বাইরের চেহারাটা শহরের পুরনো বাড়িগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখতে তাদের আদলে বানানো হোক। বাড়ির ছাদ, কড়িবর্গার খরচ বাঁচাতে না হয় ঢালাই থাক, নতুন বাড়িও ঢালাই ছাদেরই হোক। শুধু বাইরের আদল, ছাদের রেলিং পুরনো বাড়ির মতো হোক। এ ব্যাপারে পুরসভার তরফে স্পেসিমেন ডিজাইন দেওয়া হোক। গোটা শহর জুড়ে একটা নির্দিষ্ট রঙের ব্যবহার হোক। পারলে সে রং পুরাতনী ঘরানার হলুদ বা তার কোনো বাইকালার, যে ধরনের রং রবীন্দ্রনাথ বেঁচেছিলেন শান্তিনিকেতনের জন্য, স্পেনের সেই শহরটাতেও তেমনই এক হলুদের ব্যবহার আছে, হোক। আর অবশ্যই উপরোক্ত পৃথিবীর সব প্রাচীন শহরের মতো দেওয়ালে ম্যাট ফিনিশের টাচ থাক। আর্থিক দায়িত্বের ভাগ পুরসভা বা সরকার ও বাড়ির মালিকের আর্থিক ক্ষমতার ভারসাম্য রেখে হোক। জানি ভুটান বড় লোকেদের দেশ নয়, এমনকি হিমালয়ের অন্যান্য অঞ্চলগুলোর মতো আহামরি দেখতেও নয়। তা সত্ত্বেও ভুটানের যেখানেই যান, প্রত্যন্ত গ্রাম কি শহর, ফুনশোলিং, থিম্পু বা পারো, একই স্থাপত্য। দেশের সরকার থেকে স্থানীয় প্রশাসন ঐতিহ্য কিংবা সবুজ সব ব্যাপারেই সর্বদা সতর্ক, সজাগ।
একতলা কি 5 তলা, সব অবয়বের জন্যই জারি এক স্থাপত্য নির্দেশ। কোথাও কোথাও ঘরবাড়ির উচ্চতাও এক। ঢল নামে বিদেশি পর্যটকের, ঢল নামে বিদেশি মুদ্রার। জানি স্বাধীনতার এতগুলো বছর অতিক্রান্ত হওয়ার পরও এদেশ গরিবের দেশ, বিপুল বেকারের দেশ, একই সঙ্গে মিলিয়নিয়ার বিলিয়নিয়ারেরও দেশ, গরিব বড়লোকের বিস্তৃত বৈষম্যের দেশ। সে দেশে এমন ভাবনা, কষ্টকল্পনা লাগলে তা না হয় আপাতত তোলা থাক ভবিষ্যগর্ভে, শেষমেশ আশাটুকু বেঁচে থাক কাগজে কলমে। শহরটাই মূলত এক ঢালা সাদামাটা বাড়ির সারি, মাথা গোঁজার ব্যবহারিক আস্তানা। রাজধানী বলে কিছু স্কাইক্র্যাপার আকাশ ছুঁয়েছে, এদের মাঝে নান্দনিকতা খোঁজাই বৃথা। শুধু শহরের 3-4 জায়গায় রোমান ধ্বংসাবশেষের ইতিউতি জেগে থাকা। আম্মানের সবচেয়ে উঁচু জায়গায় খান 5 গোল গোল থাম দাঁড়িয়ে, কেউ পুরো, কেউ অর্ধেক, তো কেউ পৌনে খানিক। তাদের ঘিরে কিছু পাথর পড়ে আছে। সামান্য দূরে বিস্ফারিত চোখে দাঁড়িয়ে কুতূহলী পর্যটকের দল। কারো কারোর হাতে ডিএসএলআর, ভিউফাইন্ডারে চোখ রাখতেই অবাক। পর্দা জুড়ে ড্রোন উঠছে। সে ড্রোন গিয়ে পজিশন নিল থামগুলোর ওপর। দেখতে দেখতে আরও কিছু গোল গোল থাম গেল জুটে, সঙ্গে লোহার বিম, কারুকাজ করা রেলিং, ঘরঘরানি ফ্যান। এই তো পোদ্দার বাড়ি, দে বাড়ি, জায়গায় জায়গায় নোনা ধরা লাল ইট, ফুলে ওঠা শিরার মতো বটের শিকড়। এটা রায়বাড়ি না, দত্ত বাড়ি না, বাঁকা চাঁদের মতো খিলান, পেল্লায় প্রবেশদ্বার, আলকাতরা আর এলা বা চুনগোলা রং। জজবাড়ি, মৈত্রবাড়ি, আতাবুনিয়া গোসাই বাড়ি হয়ে ড্রোন লেফট টার্ন নিল, শটান নেমে পড়ল চাঁদুনি বাড়ির উঠোনে। আবার ঝাঁকুনি খেয়ে লোহার থামের পাশ কাটিয়ে 1 তলা 2 তলা ছুঁয়ে ড্রোন ছুটে চলল পাগলা গোসাই, খাঁবাড়ি, বড় গোসাই।